হ্যালো, 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 কি খবর সবার বল? আই হোপ সবাই খুব, খুব, খুব ভালো আছিস, তাই তো? আমি তোদের কাছে আজকে চলে এসেছি আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। যদিও এটা নতুন চ্যাপ্টার নয়। নতুন চ্যাপ্টার ইন দ্য সেন্স হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিভ এর জন্য একদমই নতুন চ্যাপ্টার, তাই তো? সেটা কি অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। এবার এই যে দেখ, এটা হচ্ছে আমাদের পাটিগণিতের মধ্যে পড়ছে। এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো, কি জন্য দরকার, আহা, সেটাও আমরা প্রথমে জানবো একটু অবভিয়াসলি। তার কারণ দেখ, তোদের ক্লাস 10-এ বল বা 9-এ যতগুলো চ্যাপ্টার পড়েছিস প্রত্যেকটা চ্যাপ্টারে কেন পড়বো সেই একটা কারণ কিন্তু রয়েছে। ঠিক আছে? যেরকম ক্লাস 10-এর যতগুলো আমি পাটিগণিতের চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি, দেখ আমরা পড়েছি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? এগুলো কেন পড়েছি? যাতে তোরা এই যে টাকা পয়সা, হ্যাঁ এইগুলো ভবিষ্যতে বড় হয়ে তো তোদের হাতে প্রচুর টাকা পয়সা আসবে, সেগুলো কোথায় কিভাবে ইনভেস্ট করবি কি না করবি সেইগুলো নিয়ে মানে শেখানো হয়েছে আর কি। সেগুলোর একটা ধারণা দেওয়া হয়েছে তোদেরকে। আবার যখন বড় হবি ধীরে ধীরে তখন তো আরো জানিস যে কোথায় ইনভেস্ট করতে হবে আমাকে। প্রচুর রাস্তা রয়েছে, প্রচুর অপশনস রয়েছে, সেগুলো ধীরে ধীরে আবার জেনে যাবি তোরা। ঠিক আছে, বাট বেসিক যেটা জানাতে হবে যে তুই যেখানে ইনভেস্ট কর না কেন সেখানে তোকে কিভাবে কি ওয়েতে তোকে সুদ দিচ্ছে, হ্যাঁ না, ইন্টারেস্টটা দিচ্ছে, সেটা তোদেরকে জানতে হবে। এবার তোরা যদি না জানিস যে কোথায় সিম্পল ইন্টারেস্ট দেয়, কোথায় কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, বা কোনটাতে লাভ বেশি কোনটাতে লাভ কম, যদি না জানিস তাহলে অবশ্যই তুই না জেনে বুঝেই হয়তো টাকা ইনভেস্ট করে ফেলবি, তাই না? বাট হ্যাঁ, এখন আর সিম্পল ইন্টারেস্টে খুব একটা টাকা কোথাও ইনভেস্ট হয় না। যা ইনভেস্ট হয় সব কম্পাউন্ড ইন্টারেস্টের ওপরেই বেস করে থাকে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টে খুবই কম। এবার এই যে চ্যাপ্টারটা রয়েছে ধর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ মানে কি? এই যে দেখ, অংশীদারি বাংলাটাও যদি আমরা দেখি বা আমরা যদি ইংলিশটা দেখি, দুটোতেই বুঝতে পারছি অংশীদারি মানে যেখানে কি অংশীদারি কারবার, অর্থাৎ একটা কারবার যেখানে মানে অংশীদার থাকবে। অংশীদার থাকবে মানে ধর আমি একটা বিজনেস স্টার্ট করছি, একটা ব্যবসা শুরু করছি, সেখানে আমার সাথে আরো কেউ রয়েছে। পার্টনারশিপ, এই যে পার্টনার রয়েছে আমার সাথে কেউ একজন হলেও মিনিমাম থাকবে, সেটাই হচ্ছে কি না পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে মিনিমাম দেখ দুটো পার্সনের দরকার পড়ছেই, তাই না? মিনিমাম দুটো হতে পারে, ম্যাক্সিমাম 3 জন 4 জন 5 জন হতে পারে, বাট মিনিমাম দুজনের দরকার পড়ছেই পড়ছে। তাই এই দুজন নিয়ে বা 3 জন নিয়ে যে ধরনের ব্যবসা আমরা শুরু করি না কেন সেই ব্যবসাটাকে বলবো আমরা অংশীদারি কারবার। এবার কেন আমরা এই চ্যাপ্টারটা পড়ছি? ধর ইন ফিউচার তোরা কেউ কোনো বিজনেস করতে চাস, হ্যাঁ, তখন কিভাবে কি উপায়ে তোদের ডিল হবে দুজনের মধ্যে, বা তোরা 3 জন বন্ধু মিলে একটা ব্যবসা করছিস, সেই 3 জনের মধ্যে তোদের কিভাবে ডিল হবে যে এই ব্যবসায় যদি আমাদের প্রফিট হয় তাহলে সেই প্রফিটটা আমরা কিভাবে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করব, বা যদি লাভ হয় তাহলে সেই লাভের পরিমাণটাই বা আমরা 3 জনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করব, সেই সমস্ত কিছু এখান থেকে জানতে পারবি। ঠিক আছে, চল তাহলে দেরি না করে চ্যাপ্টারটা আমরা শুরু করি। চ্যাপ্টারের শুরুতেই এটা একবার দেখিয়ে দিই, তোরা জানিস যদিও, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন নেই তারা এই যে দেখ, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমাদের সারফেসটা এটা, ঠিক আছে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, হোপফুলি সেখান থেকে জয়েন হয়ে যাবি। আর এখানে রয়েছে যে এই যে আজকের যে চ্যাপ্টারটা পড়বি সেই চ্যাপ্টারের নোটস দরকার, সেই নোটসটা বেটা পেয়ে যাবি পিডব্লিউ অ্যাপ যে রয়েছে সেই অ্যাপের মধ্যে গিয়ে সার্চ করবি পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027, এই ব্যাচটা সার্চ করবি। এই ব্যাচের মধ্যে তোরা নোটস পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা ওখানে পাবি না, শুধুমাত্র পাবি নোটস। ওকে, এবং শুধুমাত্র মানে আমাদের যে এই সেকেন্ড সামেটিভ এর উপর বেস করে যে সিরিজটা চলছে সেটার জন্যই যে নোটসগুলো পাবি তা কিন্তু নয়। এর আগে ফার্স্ট সামেটিভ এর যা ম্যারাথন আছে তার নোটসগুলো পেয়ে যাবি। এবার অনেক সময় আমাদের এই ফার্স্ট সামেটিভ এর ম্যারাথনের নোটসগুলোও তো দরকার পড়তে পারে, কারণ সামনেই আছে মাধ্যমিক। আমরা তো আর সেকেন্ড সামেটিভ এর ওপরেই শুধু মানে ভরসা করে থেকে যাব না, আমাদের মেন টার্গেট মাধ্যমিক, সুতরাং সেগুলো তোদের দরকার হতে পারে। এছাড়া আর যা সমস্ত আমাদের ওয়াইটি তে সিরিজ থাকবে প্রত্যেকটা নোটস তোরা পেয়ে যাবি এই যে ব্যাচটা দেখতে পাচ্ছিস এই ব্যাচে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে কি না অংশীদারি কারবারের এই যে আমরা আমরা ম্যাথমেটিক্সে পড়বো, এই এই কারবার করতে গেলে, এই হ্যাঁ এই কারবার করতে গেলে কি কি প্রয়োজন পড়ে বলতো?
কি প্রয়োজন পড়ে? তুই নিজে বল। তুই একটা ব্যবসা করতে নেমেছিস। তুই আর ধর তোর বন্ধু। দুজনে মিলে একটা ব্যবসা করতে নেমেছিস। তোদের বেসিক কি দরকার পড়বে? যেটা বেসিক দরকার পড়বে সেটা হচ্ছে টাকা। ইয়েস, মানি। মানি ইজ এভরিথিং মেরি জান, হ্যাঁ না? মানে টাকা পয়সাই সব। সেই টাকা যদি থাকে তাহলে তুই ব্যবসাও করতে পারিস, তুই তোর পছন্দ মতন সব জিনিসও কিনতে পারিস, সব কাজ করতে পারিস। হ্যাঁ না? সুতরাং মানি ইজ ম্যাটার্স, কথাটা আছে, এটা ট্রু। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাকা। তো টাকা, টাকা বলছি, বাট এখানে তো আর টাকা বলব না। যখন আমরা পড়বো তখন সেখানে আমরা কি বলবো? সেটার নাম দেব মূলধন। হ্যাঁ না? কি বলবো? মূলধন। এই যে মূলধন কথাটা বলছি, দেখ মূলধন কথাটা আমি কি বলছি বেটা? মূলধন বলছি। তাই তো? কি বললাম বেটা? মূলধন। যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ পড়েছি তখন সেখানেও আমরা কি বলতাম? মূলধন। বাট ইংরেজিতে বলতাম সেখানে প্রিন্সিপাল। ঠিক? এখানে আমরা মূলধন বলবো, বাট এখানে ইংলিশটা কি বলবো? ক্যাপিটাল বলবো অথবা ইনভেস্টমেন্ট বলবো। কি বলবো? ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে তুই একটা ব্যবসায় টাকা দিচ্ছিস ধর, ঠিক আছে? মানে কি করছিস? তুই ওই ব্যবসায় টাকা ইনভেস্ট করছিস। তোর কাছে টাকা ছিল, সেই টাকাটাই তুই ওখানে ইনভেস্ট করছিস। ঠিক? হ্যাঁ। তো সেটাই আমরা এখানে মূলধন বলবো বা ইনভেস্টমেন্ট। ক্যাপিটালটা খুব একটা বলি না। ইনভেস্টমেন্ট যে রয়েছে, ইনভেস্টমেন্টের আয় থেকে আমরা মূলধনকে আয় হিসেবে কনসিডার করি। ঠিক আছে? এবং অবশ্যই এখানে আরেকটা দেখ কথা আছে, সেটা হচ্ছে সময়। সময়টা কেন এখানে দরকার? ঠিক আছে, কেন দরকার? মানে ধর আমি এই যে তোর ব্যবসাটা শুরু করছি, বা আমি বা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি একা ব্যবসা করব না, আমার সাথে আরো ২-৩ জন থাকবে। যেরকম বললাম যে তুই এবং তোর ধর কোনো বন্ধু, তোরা ব্যবসা করছিস, ঠিক সেরকম মানে তোরা যে বিজনেসটা শুরু করছিস সেটা তো এরকম হলে তো চলবে না। যে হ্যাঁ, আমরা ম্যাম একটা ব্যবসাতে টাকা দিলাম। ধরুন আমাদের ২০০০ করে ৪,০০০ টাকা আছে, আমরা ৪,০০০ টাকা ইনভেস্ট করে দিলাম। এবার ইনভেস্ট করেছি, ব্যবসা চলছে, বিক্রি হচ্ছে, আমাদের টাকা আসছে, আমরা আবার সেই যে টাকাটা আসছে যেটা বিক্রি হচ্ছে, ধর কিছু ধর তুই শাড়ির ব্যবসা করছিস বা চকলেটের ব্যবসা করছিস, ধর তুই চকলেটের ব্যবসা করছিস, ঠিক আছে? চকোলেটের ব্যবসা করছিস। তো চকোলেট গুলো বেরোচ্ছে, তাহলে তো চকোলেট যখনই বেরোবে তখন কি হবে? এখানে পয়সা আসবে, ঠিক আছে? এখানে কি আসবে বেটা? পয়সা আসবে। হ্যাঁ? পয়সা আসবে। এবার পয়সা আসছে, এখানে পয়সা এসে জমা হচ্ছে। আচ্ছা, যখন চকোলেট শেষ হয়ে যাচ্ছে, এই পয়সা থেকে আমি আবার কোথা থেকে, যেখান থেকে আমি চকোলেট কিনে আনছি, সেখান থেকে কিনে আনছি, আবার চকোলেট ভর্তি হচ্ছে, আবার বেরোচ্ছে, সেই চকোলেট বিক্রি হচ্ছে। আবার আমি এখান থেকে পয়সা নিচ্ছি, পয়সা নিয়ে আবার আমি ধর চকোলেট কিনে আনছি, তারপর বিক্রি করছি। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় বলতো? কারণ তোকে এখানে বুঝতে হবে তুই ব্যবসা করছিস, তার মানে ডেফিনেটলি তোর এখানে লাভ থাকবে। হয় লাভ হবে, না হয় ক্ষতি হবে, কিছু একটা তো হবে। এই যে প্রসেসটা আমি বললাম যে আমি বিক্রি করছি, আমার এখানে টাকা ঢুকছে, আমি এখান থেকে টাকা নিয়ে আবার চকলেট কিনে নিয়ে চলে আসছি, তারপর আমি বিক্রি করছি। এই জিনিসটা কিন্তু চলবে না। আমাকে দেখতে হবে কত বিক্রি হচ্ছে, কত লাভ হচ্ছে বা কত টাকা ক্ষতি হচ্ছে। সেই হিসেবটা রাখতে হবে। বেহিসেবি যদি হয় সেটাকে বেটা ব্যবসা আমরা বলতে পারি না। ঠিক তো? হ্যাঁ, সেটাকে আমরা ব্যবসা বলতে পারি না। বা তোর এখানে টাকা জমা হচ্ছে, ঠিক আছে? এবার তুই তো এরকম যে চকলেট শেষ হয়ে গেলে চকলেট কিনে আনছিস, সেটাও হচ্ছে। আচ্ছা, তোর বাড়িতে কিছু দরকার, তুই সেটা মানে সেই জন্য এখান থেকে টাকা নিয়ে নিচ্ছিস। তোর বন্ধুর ধর কোনো একটা ফোন পছন্দ হয়েছে, সেই ফোনটা কিনবে, তো এখান থেকে পয়সা তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর কি হচ্ছে? ধীরে ধীরে তোদের এই যে মানির বক্স সেটা ফাঁকা হতে থাকছে, তাই না? তো এই যে এই ধরন মানে এইভাবে যারা ব্যবসা চালায়, সেই ব্যবসা কিন্তু পদ্ধতি একদমই ঠিক নয়। কি করতে হবে? ব্যবসা ঠিক রাখার জন্য আমাদের লাভ এবং ক্ষতির এই হিসেবটা থাকা দরকার। ঠিক আছে? যে আমি কত টাকা ইনভেস্ট করলাম, আমি যখন ১ম বার চকলেট কিনেছিলাম তখন আমি কত টাকা দিয়েছি, হ্যাঁ? বা আমার বন্ধু কত টাকা দিয়েছে, সেই হিসেব মতন, হ্যাঁ, সেই হিসেব মতন এখানে ১ মাসে আমার কত রোজগার হচ্ছে, ১ মাসে কত রোজগার হচ্ছে সেটা দেখব। সেখান থেকে আমাদের ১ মাসে কত লাভ হচ্ছে সেটা দেখতে হবে। বা ১ বছরে কত টাকা টোটাল
রোজগার হচ্ছে মানে কত টাকা আসছে ব্যবসার থেকে এক বছরে, এবং সেখান থেকে আমাদের কার কত লাভ হচ্ছে সেটা দেখে নিতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? রোজগার হচ্ছে বা বলতে পারিস যে টোটাল প্রফিট এক মানে বছরের শেষে, ১ বছরের শেষে হিসেব করতে পারিস, ২ বছরের শেষে হিসেব করতে পারিস। বাট ২ বছরের পরে তুই যদি হিসেবটা করিস বেটা, তাহলে সেটা খুব লেন্দি হয়ে যায়। সেই জন্য আমরা বেশিরভাগ সময় ১ মাসের শেষ মানে মাসে, মাসে হিসেব করে থাকি অথবা বছরের শেষে হিসেব করে থাকি। ঠিক আছে? তো যদি খুব বড় ব্যবসা হয় তখন ডেফিনিটলি মাসে, মাসে হিসেব করাটা খুব টাফ হয়ে যায়। তখন আমরা হয়তো বছরের শেষে হিসেব করব। বাট যদি ছোট বিজনেস হয় সেক্ষেত্রে আমরা মাসে, মাসে হিসেব করতে পারি। বা সেটা ডিপেন্ড করছে বেটা তোর এবং তোর পার্টনারের ওপর, যে তোরা কিভাবে এই যে তোদের প্রফিট হচ্ছে বা লস হচ্ছে সেটা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবি। লাভের টাকাটা হলে তোরা পাবি, আর যদি ধর ব্যবসায় ক্ষতি হয় তোকে তখন তাহলে ক্ষতি পূরণ দিতে হবে। ঠিক? এই দুটো জিনিস। তাহলে সেটা কার উপর ডিপেন্ড করছে? তোদের ওপর। ওই যে বললাম যখন তোরা ব্যবসা শুরু করবি তখন তোদের একটা কন্ট্রাক্ট মানে পেপার থাকবে। যে পেপারে লিখা থাকবে যে হ্যাঁ, আমি এত টাকা দিলাম, আমি হলাম রমেশ, আমি দিলাম ৩,০০০ টাকা ইনভেস্ট করলাম ব্যবসায়, আমি হলাম গণেশ, আমি দিলাম ২,০০০ টাকা ইনভেস্ট করলাম। একজন ৩,০০০, একজন ২,০০০ টাকা। ঠিক আছে? এইরকম করে আমরা শুরু করলাম। বুঝতে পেরেছিস? এইভাবে তোদের একটা কন্ট্রাক্ট পেপার থাকবে এবং লিখা থাকবে যে আমরা দেখব বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে এবং সেখান থেকে আমরা লাভের পরিমাণ ডিস্ট্রিবিউট করব, অথবা যদি ক্ষতি হয় ব্যবসায় তাহলে ক্ষতিপূরণ এইভাবে আমরা দেব দুজনে। ঠিক আছে? এরকম একটা পেপার থাকবে। হ্যাঁ, এবার সেই পেপারটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, আলাদা রকমের হতে পারে। তো এখানে কি দেখছিস? সময় বলে দেওয়া আছে, তাহলে সময় হতে পারে কি ১ মাস হিসেবে দেখতে পারি বা বছরের হতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস কি, এই যে মুনাফা বন্টনের দৃশ্যমান গাইড এবার আমরা ধীরে, ধীরে দেখতে পাবো। হ্যাঁ, মুনাফা বন্টন মানে কি? মানে হচ্ছে যে প্রফিটটা থাকবে সেটা তো ডিস্ট্রিবিউট হবে। বন্টন মানে কি বেটা? ডিস্ট্রিবিউট হবে। ওই যে তোরা আছিস দুজন, রমেশ আর গণেশ, রমেশ এবং গণেশের মধ্যে কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে সেগুলো আমরা এবার জানবো। ঠিক আছে? দেখ, এই যে এখানে কি করে দেওয়া আছে? এটা একটা গ্রাফ, জাস্ট গ্রাফের মতন করে দেওয়া আছে। গ্রাফটাকে যদি তোরা না দেখিস, গ্রাফটাকে না দেখেও এভাবে করা যায় যে দুজন ব্যক্তি রয়েছে এখানে, এ আর বি হিসেবে নাম দেওয়া আছে। ঠিক আছে? এ কি করেছে? ১ বছরে ১,০০০ টাকা বিনিয়োগ করেছে এবং ব্যক্তি বি যে রয়েছে তার ২ বছরের ৫০০ টাকার বিনিয়োগ করেছে, সেটা গাণিতিকভাবে সম্পূর্ণরূপে সমান। ফলে তাদের মুনাফার অনুপাত এত। একদম ডিরেক্টলি দেওয়াই আছে যে লাভ যেটা আসবে সেটা অনুপাতটা কিভাবে বন্টিত হবে লাভটা, তার অনুপাতটা এটা। এই অনুপাতটা কোথার থেকে আসছে সেটা মেইন জিনিস, কারেক্ট? সেটা কোথার থেকে আসছে? এই যে আমরা বন্টন করলাম, ঠিক আছে? সেটা কিভাবে আসছে? সেটা আসছে একটাই এখানের ফর্মুলা রয়েছে, মেইন ফর্মুলা। সেটা কি? না, এই যে ধর লাভ বা ক্ষতি সেটা ডিস্ট্রিবিউট হবে কার উপর ডিপেন্ড করে? না, আমরা জানি যে লাভ বা যেটা প্রফিট হোক বা লস হোক সেটা ডিস্ট্রিবিউট হবে এইভাবে, না টাইম ইনটু ইনভেস্টমেন্ট। ঠিক আছে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম বা টাইম আর ইনটু ইনভেস্টমেন্ট, এদের যে গুণফল সেই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। এই যে দেখ এখানে লেখা আছে কার্যকরী মূলধন হলো মূলধন এবং সময়ের গুণফল। কার্যকরী মূলধন না বলে এই জায়গাটাকে আমি এই হিসেবে ট্রিট করছি বেটা, যে লাভ বন্টনের অনুপাত। হ্যাঁ, ধর এই যে টাইম ইনটু ইনভেস্টমেন্ট, তো টাইম ইনটু এখানে ক্যাপিটালের জন্য সি লেখা আছে বেটা। তো ধর এই যে এ পার্সেন্ট রয়েছে, এ ধর T1 সময়ের জন্য ইনভেস্ট করেছে কত টাকা? এখানে ১,০০০ টাকা দেওয়াই আছে। বাট ধর আমি ধরে নিলাম যে I1 টাকা দিয়েছে। আর এই যে বি পার্সেন্ট রয়েছে, বি পার্সেন্ট ধর T2 সময়ের জন্য কত টাকা দিয়েছে? I2 টাকা দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এইটা আমি কেটে দিলাম, এটার দরকার নেই তোদের মনে রাখার।
কি আসবে অনুপাত, কি আসবে এখানে, সি দেব না বেটা, কি দেব না T1 ইন্টু I1 রেশিও T2 ইন্টু I2। এই হবে আমাদের গল্প। ঠিক আছে, টাইম ইন্টু ইনভেস্টমেন্ট। গল্পটা কি, গল্পটা হচ্ছে কি সময় ইন্টু মূলধনের অনুপাত, হ্যাঁ কি না, ঠিক। এবার এক্ষেত্রে কি হয়েছে দেখ, এক্ষেত্রে কি হয়েছে না, এই যে এ পার্সন রয়েছে, এ পার্সন কি করেছে, 1 বছরের জন্য 1000 টাকা দিয়েছে, তাহলে ওর কি আসবে 1 বছর ইন্টু 1000 টাকা। ওদের যে লাভ হবে সেই লাভটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এর টাইম ইন্টু ইনভেস্টমেন্ট রেশিও কি থাকবে বেটা, বি 2 বছরের জন্য, মানে সময় 2 ইন্টু কত টাকা দিয়েছে 500 টাকা, 2 ইন্টু 500, এইভাবে বন্টিত হবে। তাহলে এটা আসবে 1000 আর এটাও আসছে দেখ 1000, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত 1:1, রেশিও হয়ে যাচ্ছে কি 1:1, হ্যাঁ 1:1 অনুপাতে বন্টিত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস। এবার দেখ এখানে যে সময়টা বললাম, এখানে দুটোই বছর আছে, সেই জন্যই আমরা এখানে দেখ এইভাবে 1 আর 2 লিখে দিতে পারলাম। কিন্তু যদি কোথাও 6 মাস থাকে আর কোথাও যদি 1 বছর থাকে, তাহলে সেই মাসকে প্রথমে কনভার্ট করে নিতে হবে বছরে, অথবা তুই বছরটাকেও কনভার্ট করে নিতে পারিস মাসে, অর্থাৎ ইউনিটটা সেম রাখতে হবে। এখানে আমি প্রথমেরটাতে রাখবো মাস, তারপরটাতে বছর, এটা চলবে না। যা রাখবি মাস হলে দুটোতেই মাসে রাখতে হবে, আর যদি বছর হয় দুটোতেই কিন্তু বছরে রাখতে হবে। ঠিক আছে, এবার আসছি, এই যে দেখ অংশীদারি কারবার এটা কত রকমের হয়, এটা হচ্ছে 2 রকম ভাবে হয়। ঠিক আছে, কত রকম হয়, 2 রকমের হয়। এক হচ্ছে সরল অংশীদারি কারবার আর 2 হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এবার এই যে ধর আগে জাস্ট স্লাইডে কি পড়লাম না, ওদের যে লাভ হবে, লাভ বলতে পারি, অথবা যদি ক্ষতি হয় তো ক্ষতি বলতে পারি আমরা, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা দেখতে পেলাম, যে টাইম ইনটু ইনভেস্টমেন্ট, এই গুণফলটা করব, তারপর তার অনুপাত বার করব, সেই অনুপাতে হবে। আচ্ছা, সবসময় কি এটাতেই হয়, না বেটা, সবসময় এটা হয় না। ওই যে তোদেরকে স্টার্টিং এই বললাম যে রমেশ এবং গণেশ যখন ব্যবসা শুরু করেছিল, তখন ওদের কাছে একটা কন্ট্রাক্ট পেপার ছিল, হ্যাঁ কি না, ঠিক। এবার ধর ওরা কে কত টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, সেগুলো লেখা আছে, কত সময়ের জন্য করেছে সেটাও লেখা আছে, অর্থাৎ T1 T2 সব দেওয়া আছে। হতে পারে T1 ইকুয়াল টু T2, এটা হতে পারে যে একই সময়ের জন্য ওরা ইনভেস্ট করেছে টাকা, হতে পারে। আবার হতে পারে আলাদা আলাদা সময়ের জন্য ইনভেস্ট করছে। আচ্ছা, এবার কি হচ্ছে ধর এবার আর অন্য কোনো কন্ডিশন ওদের এখানে দেওয়া নেই, লাস্টে বলে দেওয়া আছে যে যা প্রফিট হবে, হ্যাঁ, বা যা লস হবে, সেটা আমরা কি করব না, নর্মাল যে ওয়ে হয় ডিস্ট্রিবিউট হওয়ার সেটাতেই ডিস্ট্রিবিউট হবে। নর্মাল ওয়ে মানে কি, মানে সাধারণ কি থাকে না, এই যে দেখ এই T1 ইন্টু I1 এটা রেশিও T2 ইন্টু I2, এই অনুপাতেই তাহলে ডিস্ট্রিবিউট হবে, হ্যাঁ কি না, হবে। হুম হুম, এগুলো C1 C2 বলতে পারতাম আমরা, অসুবিধে নেই, I1 I2 না বলে C1 C2 আমরা বলি, এই অনুপাতে বন্টিত হবে। ঠিক আছে, কিন্তু মাঝখানে এরকম হতেই পারতো যে রমেশ এবং গণেশ এরকম কোনো কন্ডিশন অ্যাড করে দিত যে আমরা প্রথমে 50% টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেব, কি করব 50% টাকা, লাভ যেটা হবে তার 50% টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেব, বাকি টাকাকে আমরা মূলধনের অনুপাতে কি করব, মূলধনের অনুপাতে হোক বা এই যে আমাদের যে রেশিও রয়েছে সেই অনুপাতে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব, এটাও বলতে পারতো, হ্যাঁ না, হ্যাঁ, ঠিক। অর্থাৎ আমাদের যে লাভের অনুপাত সেটা তো অ্যাকচুয়ালি এটা হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা, তো এই অনুপাতে বলবে 50, লাভের 50% টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব, কোনো একটা রেশিও বলতে পারে যে এই লাভের 50% টাকা বা লাভের 75% টাকা বা লাভের 25% টাকা আমরা আমাদের নিজেদের দুজনের মধ্যে অর্ধেক করে নেব, অথবা কোনো একটা অন্য রেশিও নিজের থেকে বলে দিল যে আমরা 2:3 রেশিওতে ভাগ করে নেব, বা 3:2 করে দিচ্ছি, কারণ প্রথমজন 3000 দিয়েছে, দ্বিতীয়জন 2000 দিয়েছে, 3:2 তে আমি ভাগ করে নেব, তারপরে যা টাকা থাকবে সেটা আমরা এই অনুপাতে ডিভাইড করব। অর্থাৎ ডিপেন্ড করছে কিসের উপর না, তোরা যখন ব্যবসাটা শুরু করবি তখন কি শর্ত রাখছিস সেটার উপর। এবার আমাদের বিভিন্ন রকমের এক্সাম্পল আছে, এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো, ঠিক আছে, যে কি কি ধরনের কন্ডিশন হতে পারে।
এখন আমরা কি দেখবো না, এই যে সরল আর মিশ্র বললাম, এটা কি সরল? কি সরল হচ্ছে, সরল হচ্ছে কি না, যখন কোন একটা অংশীদারি কারবার আমরা একই সময়ের জন্য করছি, মানে রমেশ ওর 3,000 টাকা জমা রাখছে 2 বছরের জন্য, আবার এদিকে গণেশ 2,000 টাকা দিচ্ছে 2 বছরের জন্য, অর্থাৎ একই সময়ের জন্য ওরা টাকাটা ইনভেস্ট করেছে। অর্থাৎ ওখানে যে দেখছিলাম যে টাইম T1 T2 হতে পারে, অর্থাৎ আলাদা আলাদা হবে না, T1 = T2 হবে। কি আসবে বেটা? T1 = যখন T2, ঠিক আছে, T1 = যখন T2, তখন আমরা কি বলবো, সেটাকে সরল অংশীদারি কারবার। অর্থাৎ অংশীদারিগণ যখন সমান সময়ের জন্য টাকা ইনভেস্ট করছে তখন। আর মিশ্র অংশীদারি কারবার কখন বলবো বেটা? না, যখন সমান সময়ের জন্য ইনভেস্ট করছে না, টাইমগুলো আলাদা আলাদা, ঠিক আছে, যখন টাইমগুলো আলাদা আলাদা, দ্যাট টাইম, ঠিক আছে। এবার আগের ক্ষেত্রে কি হবে দেখ, এই যে আগের ক্ষেত্রে T1 = T2, তাহলে সেক্ষেত্রে মুনাফার অনুপাত, এটা মুনাফার অনুপাত বলতে পারিস, বা আমরা যেটা লিখি সেটা কি লিখি বেটা, না লভ্যাংশ বন্টনের অনুপাত, লভ্যাংশ বন্টনের অনুপাত। আচ্ছা, লভ্যাংশ বন্টনের অনুপাত অ্যাকচুয়ালি কি ফর্মুলা আমরা দেখলাম না, টাইম ইনটু ইনভেস্টমেন্ট, তাই তো, মানে টাইম T1 ইনটু ইনভেস্টমেন্ট I1, এখানে C1 C2 দিয়ে বলে দেওয়া আছে, C1 C2 দিয়ে ধর আমি যদি বলি T1 × C1 রেশিও T2 × C2, ঠিক আছে। এবার T1 = T2, কারণ কি না একই সময়ের জন্য ইনভেস্ট করেছে, T1 = যদি T2 হয় তাহলে কি আসবে, T1 C1 রেশিও, T2 এর জায়গায় আমি কি করে দিচ্ছি বেটা, T1 বসিয়ে দিচ্ছি। কেন বসাতে পারলাম না, যেহেতু T1 = T2, ঠিক আছে। এবার এখান থেকে T1 গুলো ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে, C1 রেশিও C2 থাকবে, কি থাকবে বেটা, C1 রেশিও C2। কি আসবে এটা বলতো, এখানে আসবে মূলধনের অনুপাত। আমি ভাবছি যা, এটা আমার জন্য হলো নাকি, তারপর দেখছি যে না, এটা আমার জন্য নয়, এটা হচ্ছেই, এটা ইউনিভার্সাল প্রবলেম হয়ে গেছে এই বোর্ডের, ঠিক আছে। অর্থাৎ সরল অংশীদারি কারবারে আমরা কি দেখতে পেলাম, যে লভ্যাংশ বন্টনের অনুপাত যা হবে মূলধনের অনুপাত হবে সেটাই, অর্থাৎ বলতে পারবো মূলধন যা যা ইনভেস্ট করবে সেটাই আসবে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখ, এখানে T1 অবভিয়াসলি T1 এবং T2 সেম নয়, সেই জন্য মুনাফার অনুপাত না বলে এই জায়গায় লিখবি আবারও তোরা লভ্যাংশ বন্টনের অনুপাত = P1 P2 নাম দেওয়া হয়েছে, যেহেতু প্রফিট বলছি আমরা, তাহলে প্রফিট 1 প্রফিট 2 দুজনের আসবে, এই যে দেখ গুণ করেছি এই রেশিওটা, বাস যেটা আমাদের ফর্মুলা বললাম শুরুতে সেটাই আসবে। আচ্ছা, এবার চল একটু অঙ্ক করা যাক নাকি, তারপর আমি আবার আসছি। দেখ ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে, অসীম, রানা এবং বাপি যথাক্রমে 1500 টাকা, 1000 টাকা এবং 1750 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে 425 টাকা লোকসান হলো, কার কত টাকা লোকসান হবে? প্রথম কোয়েশ্চেন, তাও আবার দেখ লাভ ছেড়ে লোকসানের দিকে, ঠিক আছে চল করছি। এখানে তিনজন আছে, দুজন নয়, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে, অনেকজন থাকতে পারে, এটা আমাদের কাছে কোনো ম্যাটার নয়, ঠিক। বাট ওদের বলেছে যে বছরের শেষে এত টাকা লোকসান হলো। দেখ এখানে বলে দেওয়া কোথাও নেই যে অসীম কখন টাকা দিয়েছে, বা বাপি কখন টাকা দিয়েছে, বা রানা কখন টাকা দিয়েছে, হ্যাঁ না, এটা কোথাও বলে দেওয়া নেই, মানে আমরা ধরে নেব কি এরা একই টাইমে টাকা দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা হবে সরল অংশীদারি কারবারের অঙ্ক। প্রথমে তোকে এটা চুজ করতে হবে যেটা কি ধরনের অঙ্ক, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ধরনের অঙ্ক, সরল অংশীদারি কারবারের অঙ্ক। যদি সরল অংশীদারি কারবার হয় তাহলে বেটা লভ্যাংশ বন্টনের অনুপাত, হ্যাঁ কি হচ্ছিল, সেটাই হচ্ছিল মূলধনের অনুপাত। এখানে লাভ হয়নি, লোকসান বলেছে, তাহলে আমরা কি লিখবো, যে লোকসান বন্টনের অনুপাত। যদি ক্ষতি থাকতো তাহলে লিখতাম ক্ষতিপূরণের অনুপাত। কি আসবে, ওদের মূলধনের অনুপাত = লিখবি মূলধনের অনুপাত। এই কথাটা আমরা একমাত্র কার জন্য লিখতে পাচ্ছি বেটা, সরল অংশীদারি কারবারের জন্য, মিশ্র হলে লিখতে পারবো না। কি আসবে দেখ, 1500 রেশিও 1000 রেশিও 1750, একটা করে শূন্য কাটো, আসবে 150 100, আর এটা আসবে 175,
অনুপাত বলেছে, তো অনুপাত মানেই হচ্ছে পুরোপুরি আমাকে যোগ করে দিতে হবে। আদারওয়াইজ এটা যোগ করলে 425 চলে আসতো। ঠিক আছে। 25 দ্বারা কাটাকুটি করো। 25 4 এ 100, 25 5 এ 125, 25 6 এ এটা, 25 7 এ এত। হয়ে গেল। তাহলে therefore কত টাকা লোকসান হয়েছে দেখ, 425 টাকা। ঠিক আছে? তাহলে 425 টাকার মধ্যে অসীম দেবে, অসীম কত টাকা দেবে? 425 ইন্টু এই যে অনুপাত রয়েছে এর আনুপাতিক ভাগার, প্রথমেই অসীম আছে, অসীমের কত 6, আনুপাতিক ভাগার বার করছি মানে নিচে আসবে 6 + 4 + 7। এটা আসছে 6 + 4 + 10 মানে 17 আসছে 425 ইন্টু 6/17, তাই তো? আচ্ছা, 425 কে 17 দ্বারা ভাগ করে নে একবার। 17 2 এটা 34 আসবে। আচ্ছা, এটা 8 আসবে, 85, 17 5 এ 85, 17 সাথে কাটাকুটি করলাম 25 আসছে, হ্যাঁ না? 25 5 এ 125, 25 6 দেখতে পেলাম 150, এই যে 6 150, 150 টাকা। তাহলে একজন 150 টাকা দিচ্ছে, সেকেন্ড জন কত টাকা দেবে? 100 টাকা। তো 425 টাকার মধ্যে রানা আছে, তাই তো? রানা কত টাকা দেবে? 425 ইন্টু কি আসবে? রানার আছে 4, তাহলে 4 এদের যোগফল, যেটা যোগফল কত? 17, ডিরেক্ট লিখে দে। 17 সাথে এটা 25 এ কাটাকুটি হবে, 25 ইন্টু 4 মানে 100 টাকা। 100 টাকা দেবে। আর থার্ড জন মানে বাপি, সে কত টাকা দেবে? 425 ইন্টু 4/17। 4 কেন হবে এখানে? 7, সরি 7 তাহলে এটা আসছে 25 ইন্টু 7, কত আসবে? 175, এত টাকা দিচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে লাভ হতো, ধর 425 টাকা লাভ হতো, তাহলে কি আসতো? এখানে লিখতি লভ্যাংশ বন্টনের অনুপাত ইকুয়াল টু দিস, 425 টাকার মধ্যে অসীম দেবে নয়, তখন হয়ে যেত পাবে, কত টাকা পাবে সেটা। ঠিক আছে? চল নেক্সট। এ 2000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। ওকে, এ প্রথমে কি করছে দেখ, একটা রাফ আমরা জিনিস বানাই প্রথমে। ও প্রথমে 2000 টাকা দিয়েছে, হ্যাঁ, তারপর ব্যবসা স্টার্ট করছে, নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 3 মাস পরে সে বি কে অংশীদার হিসেবে নেয়। মানে এর 3 মাস পর ও ব্যবসা শুরু করেছে, তার 3 মাস পরে কে এসেছে? বি এসেছে। বি এসেছে কিন্তু 3 মাস পর, ভালো করে দেখ, এসছে 3 মাস পর। বি এর মূলধন 4000 টাকা, ও 3 মাস পর এসেছে 4000 টাকা। ঠিক আছে? তো এ ধর বছরের শুরুতেই কাজ করতে শুরু করেছে, হ্যাঁ, তারপর এটা 3 মাস পর, এটা কি আসছে 3 মাস পর। আবার বি যোগ দেবার 5 মাস পরে সি ওই ব্যবসায় 3000 টাকা মূলধন নিয়ে যোগ দেয়। বি যখন যোগ করছে, এরও আবার কত মাস পর? 3 নয়, 5 মাস পর। কত মাস পর বেটা? 5 মাস পর। ফ্লোটার দিকে একটু খেয়াল রাখ। ও কি করছে? কে আসছে বেটা এখানে? সি আসছে। ও কত টাকা দিচ্ছে? 3000 টাকা দিয়েছে। ঠিক আছে? তারপর এই ব্যবসায় যোগ দিচ্ছে, অর্থাৎ এখন এই মুহূর্তে কতজন পার্টনার? 3 জন, এ বি এবং সি। আচ্ছা, এরা কি একই সময়ের জন্য ইনভেস্ট করেছে? না, দেখ 3 জনের কিন্তু আলাদা আলাদা সময়ের জন্য ইনভেস্টমেন্ট। এ হচ্ছে বছরের শুরুতেই করেছে, ঠিক আছে? বি কি করছে? তার 3 মাস পর। সি কখন যোগ করছে? বি যখন যোগ করছে তারও 5 মাস পর, অর্থাৎ এ থেকে টোটাল 8 মাস পরও দিচ্ছে, তাই না? আচ্ছা, এবার বলছে বছরের শেষে, মানে বছরের শেষে যদি 2400 টাকা লাভ হয়, তাহলে প্রত্যেকের লভ্যাংশ কত? বছরের শেষে গিয়ে লাভ হচ্ছে কত টাকা? এটা তো বছর শেষ হচ্ছে, তারপর লাভ হচ্ছে এখানে গিয়ে ধর কত দেওয়া আছে? 2400 টাকা। এই টাকার মধ্যে এ কত পাবে, হ্যাঁ না, বি কত পাবে এবং সি কত পাবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন।
তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, এখানে মাঝখানে দেখ যে ফার্স্ট হচ্ছে কি না, এটা কি ধরনের অংশীদারি কারবার, যেহেতু এই যে বিভিন্ন টাইমে ওরা ইনভেস্ট করছে সেই জন্য এটা সরল থাকছে না, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট আমরা কি দেখব না, শুরু কে করেছিল, এ, তারপর বি, তারপর সি। অর্থাৎ আমাদের এখানে বার করতে হবে লভ্যাংশ বন্টনের অনুপাত, যে লাভটা কি অনুপাতে বন্টিত হবে সেই অনুপাতটা খুঁজতে হবে। কারণ এখানে দেখ অন্য কোনো কন্ডিশন দেওয়া নেই, মানে এ বা বি অথবা সি কেউ এরকম কোনো শর্ত অ্যাপ্লাই করেনি যে আমরা যা লাভ হবে তার থেকে কিছুটা নিয়ে অন্যভাবে ভাগ করে নেব, সেরকম কিচ্ছু বলে দেওয়া নেই। যখন কিচ্ছু বলে দেওয়া নেই তার মানে আমরা যেটা পড়ে এলাম টাইম ইনটু ইনভেস্টমেন্ট সেটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, ঠিক আছে, এখানে অ্যান্সারটা এবার শুরু হচ্ছে। ওপরেরটা কি ছিল বেটা, রাফ ছিল, এবার অ্যান্সার শুরু হচ্ছে মেন। তাই কি লিখবো প্রথমে, যে লভ্যাংশ বন্টনের অনুপাত, লভ্যাংশ বন্টনের অনুপাত, এই অনুপাতটা তোদেরকে একটু ঠিক করে বার করতে হবে। ঠিক আছে, এ তো বছরের মানে শুরুতেই এই টাকাটা দিয়ে ইনভেস্ট করেছে, হ্যাঁ না, ও কত টাকা দিয়েছে, 2000 টাকা। ওর কতদিন টাকাটা খেটেছে, বছরের শেষে, 1 বছর মানে 12 মাস, এখানে যেহেতু সবগুলো মাসে আছে তাই আমি মাসেই করছি, ওর টাকা 12 মাস খেটেছে। রেশিও, এবার বি এর কাছে আয়। বি 3 মাস পর টাকা দিয়েছে, তাই না, মানে প্রথমে ছিল ধর এটা ছিল 12 মাস, ও 3 মাস পরে দিচ্ছে, এটা হচ্ছে 3 মান্থস। ও 3 মাস যদি পরে দেয় তাহলে এই সময়টা কত, এই সময়টা অবশ্যই 12 - 3, হ্যাঁ না, মানে 9 মাস। তাহলে ওর 4000 টাকা কত মাস খাটছে, 9 মাস খাটছে। ওর 4000 টাকা কত মাস খাটছে, 9 মাস খাটছে। রেশিও সি, তারপর কি করছে আবার দেখ, সি কি করছে, এ 3 মাস দিল, বলেছে আবার বি যোগ দেবার 5 মাস পর, এখানে বি যোগ দিচ্ছে এই পয়েন্টে, এরও আবার 5 মাস পর, এটা হচ্ছে 5 মাস, মানে টোটাল 5 + 3 8 মাস পর, এইভাবে ভাবতে পারিস, অথবা 9-এর থেকেও 5 মাইনাস করতে পারিস। তো যাই হোক, এই জায়গাটা তাহলে কি আসবে, 12 থেকে টোটাল 8 মাইনাস করতে হবে, তাই না, মানে 4 মাস। কত মাস, মাত্র 4 মাস। কত টাকা খাটছে ওর, 3000 টাকা, তাহলে 3000 টাকা 4 মাস খাটছে। তাহলে এই হচ্ছে লভ্যাংশ বন্টনের অনুপাত, কিভাবে লাভটা ডিস্ট্রিবিউট হবে সেটা। প্রথম কথা 2000 4000, এই যে শূন্যগুলোকে বাদ দে, তাই 2 × 12 রেশিও 4 × 9 রেশিও 3 × 4। আচ্ছা 4 দ্বারা প্রথমে কাটাকুটিটা করে নে, 4 4 এটা আসবে 2 × 4 3 এ 12 রেশিও 4 গেছে, এটা 1 × 9 রেশিও, এটা আসবে 3 × 1। আচ্ছা আবার 3 দ্বারা কাটাকুটি করো, এটা আসবে 2 রেশিও, এটা কত আসবে, 3 3 এ 9, আর এটা 1, 2 রেশিও 3 রেশিও 1। ঠিক, হুম, হয়ে গেল 2 রেশিও 3 রেশিও 1। তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত পেলি। তাহলে কত টাকা দেওয়া আছে বল, 2400 টাকা। তাহলে 2400 টাকার মধ্যে কে কে পাবে বেটা, এ পাবে। এ কত টাকা পাবে, টোটাল লাভ কত, টোটাল লাভ হচ্ছে 2400, ঠিক, 2400 ইন্টু এর আনুপাতিক ভাগার কত বেটা, 2, 2/2 + 3 + 1, 2/2 + 3 + 1, তাহলে কত হচ্ছে, 3 2 5 আর 1 6, মানে 2400 ইন্টু 2/6, 6 4 এ 24, 400, 4 2 8, মানে 800 টাকা ডিস্ট্রিবিউট করলে এ পাচ্ছে কত, 800 টাকা। তাহলে একই রকম করে বি কত পাবে সেটা বার করতে পারবো। এবার লিখে দিব 2400 ইন্টু, এটা কত আসবে, 3/6, তাই না, অ্যাগেন 6 4 এ 24, 400 হলো, 4 3 এ 12, 1200 টাকা। এবং 2400 টাকার মধ্যে সি কত পাবে না, 2400 ইন্টু 1/6, মানে 400 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এইভাবে বার করতে হবে, হ্যাঁ না। আরো কোশ্চেন আছে, নো চাপ বেটা। নেক্সট দেখ,
কি বলেছে, সুজয় ও জয়ন্ত যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। 4 মাস পরে কমল 40,500 টাকা ব্যবসায় বিনিয়োগ করলে সুজয় ও জয়ন্ত তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। যা বছরের শেষে মোট 19,575 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তাহলে প্রথমে আমরা এই ওভারভিউটা দেখবো যে কি হয়েছে, কেসটা কি হয়েছে ব্যবসায়। সুজয় আছে, এস ফর সুজয়, জে ফর জয়ন্ত, ঠিক আছে? এই হচ্ছে সুজয় আর জয়ন্ত, একসাথে কিন্তু ওরা টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে? সুজয় কত টাকা দিয়েছে বেটা? 60,000 টাকা দিয়েছে, আর এ কিন্তু দিয়েছে 75,000 টাকা, 75K। এবার 4 মাস পরে এর 4 মাস পর কার আবির্ভাব ঘটছে? 4 মাস পর ব্যবসায় সবকিছু চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ এখানে কে ফর কমল ঢুকলো। কমল ঢুকে কত টাকা দিল বলতো? 40,500 টাকা কি করলো? ইনভেস্ট করলো, ঠিক আছে? করলে সুজয় ও জয়ন্ত তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। এদের যা মূলধন ছিল, হ্যাঁ, এদের মূলধন দেখতেই পাচ্ছি 60,000 আর 75,000, হ্যাঁ, এত টাকা। এই টাকা মানে কি করছে, এই 40,500 টাকার থেকে ওরা এদের মূলধনের যা অনুপাত, এর অনুপাত কত না 60:75, আবার 12 5 60, আর 15 5 75, আবার আচ্ছা আসছি আমি। এই অনুপাত করে এরা এই যে টাকাটা, কমল যে টাকাটা দিল সেই টাকাটা ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল, ঠিক আছে? আচ্ছা, বছরের শেষে মোট 19,575 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তাহলে প্রথমেই আমরা দেখবো যে কার টাকা কতদিন খেটেছে, হ্যাঁ না? দেখ, আমি তো এটা বলতে পারবো না যে সুজয় আর জয়ন্তর টাকাগুলো পুরো খেটেছে, বছরের শেষে এখানে বলে দেওয়া আছে, মানে পুরোপুরি খেটেছে কত বছর, পুরো 1 বছর খেটেছে, সেটা তো আমি বলতে পারবো না, হ্যাঁ না? কারণ ওরা মাঝখানে চিটিং করেছে, হ্যাঁ না? যাই হোক, সেটা তাদের ব্যবসার রুল, তারা ব্যবসার নিয়ম অনুযায়ী কাজ করেছে, তাদের মনে হয়েছে এটা করবো আমরা, তাই করেছে, ওকে? বাট দেখ, তাহলে লিখি যে সুজয় ও জয়ন্তর এদের মূলধনের অনুপাতটা দেখ প্রথমে, ভালো করে বোঝ। এদের আমরা আগে কি করব, মূলধনের অনুপাতটা বার করব, এটা ফার্স্ট কাজ। সেটা কত না 60,000 রেশিও 75,000, মানে থাকবে 60 রেশিও 75। 12 5 60 আর 15 5 75, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 4:5। হুম, প্রথমে আমি কত দিয়ে কাটলাম বলতো? 15 দিয়ে, তারপর 3 দিয়ে, তাই তো? ঠিক আছে, অনুপাতটা আমরা বার করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কি করছে, যখনই এই যে কত মাস পর দিয়েছে এটা দেখবো না, 40,500 টাকাটা ওরা ওই অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, ঠিক? তাহলে আমরা প্রথমে এটা দেখি যে 40,500 টাকা সুজয় ও জয়ন্ত মূলধনের অনুপাতে ভাগ করে নিলে, আচ্ছা, মূলধনের অনুপাতে উপরে লিখছি, অর্থাৎ
অনুপাত কত? 4:5। এই অনুপাতে ভাগ করে নিলে সুজয় কত টাকা পাবে? কি পাবে? 40,500 ইন্টু 4/5 প্লাস 4 মানে 9। ঠিক? আচ্ছা, 9×4 = 36, 9×5 = 45, 4500। ঠিক আছে? এত টাকা মানে কত টাকা হচ্ছে বেটা? 180, তাই তো? সুজয় এটা পাচ্ছে। তারপরে কে রয়েছে? জয়ন্ত। সুজয় পাবে এত টাকা আর জয়ন্ত পাবে কত টাকা? 40,500 ইন্টু 5/9। এখানেও তাই, 4500। আর বলতে পারিস 18 আর 4 হচ্ছে 22,500 টাকা। ঠিক আছে? 22,500 টাকা পেলি। এবার দেখ কি দাঁড়ালো। সুজয়ের 60,000 টাকাটা, সুজয়ের যে 60,000 টাকা ছিল সেটা কতদিন চললো, ও কতদিন ইনভেস্ট করলো? ও তো 4 মাস পরে তো এই টাকাটা তুলে নিচ্ছে, হ্যাঁ না? এই টাকাটাও তুলে নিচ্ছে 60,000 টাকা থেকে, মানে ও 60,000 টাকাটা কিন্তু 4 মাস খেটেছে। কতদিন খেটেছে? সুজয়ের 60,000 টাকা 4 মাস খেটেছে মাত্র। ঠিক আছে? এবং বাকি কত টাকা থাকে? 60,000 থেকে ও কত তুলে নিচ্ছে বেটা? 18,000 টাকা। ঠিক? মানে কত আসবে? 2 আর 42,000। এত টাকা খাটে। কত মাস খাটবে? বছর হচ্ছে 12 মাস আর 4 মাস আগেই গেছে, মানে 8 মাস। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটোই বার করে নেব। সুজয়ের বার করলাম, অ্যাগেন জয়ন্তের বার করব। জয়ন্তের কত টাকা ছিল বেটা? 75,000 টাকা ছিল, হ্যাঁ না? 75,000 টাকা 4 মাস খেটেছে এবং 75,000 মাইনাস ওর ছিল 22,500, তাই না? ও 22,500 পেয়েছিল। কোথায় গেল? হ্যাঁ, ও 22,500 পেয়েছিল। তাহলে এই বিয়োগটা যদি আমরা করে দিই তাহলে থাকবে 500। আচ্ছা, এটা আসবে 3 আর 5, 53,500 টাকা। এটা কতদিন খাটছে? এটা খাটবে এর মতোই 12 মাইনাস 4 = 8 মাস। ক্যালকুলেশন একবার জাস্ট দেখে নে। 5, আচ্ছা 3 × 5, সরি সরি সরি, 2 হবে না? হুম 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 5 আর 5 আর 2 7, 52,500 হচ্ছে। 53,500 নয়, 52,500। ওকে। আচ্ছা, এবার লাস্ট কে পড়ে আছে? এবার পড়েছিল কে? কমল। কমলের কিন্তু এই টাকাটা খাটছে আমরা কতদিন ধরবো? কমল 4 মাস পর জয়েন করছে, হ্যাঁ না? তাহলে কমলের 40,500 টাকা খাটে কত মাস? 12 মাইনাস 4, ও 4 মাস পর দিচ্ছে। এত মাস অর্থাৎ 8 মাস। কার কত টাকা খাটে আমরা জাস্ট দেখে নিলাম। হ্যাঁ, আগের অঙ্কটাতে ছিল সিম্পল। এখানে কি করলো? প্রথমে ইনভেস্ট করলো, তারপর কিছু টাকা তুলে নিল, হ্যাঁ না? তো যখন ইনভেস্ট করছে, তুলে নিচ্ছে, তখন লভ্যাংশ বন্টনের অনুপাতটা কি দাঁড়াবে দেখ। দেয়ারফর লভ্যাংশ বন্টনের অনুপাত।
অনুপাতটা কি দাঁড়াবে দেখ, প্রথমে এর 60,000 ছিল, কত মাস খেটেছে, টাইম ইনটু ইনভেস্টমেন্ট 4 মাস, এটা প্লাস প্লাস ওর কত টাকা আছে, এই যে এখনো দেখ সুজয়েরটাই শেষ হয়নি, 42,000 টাকা 8 মাস, এটা এতক্ষণে সুজয়েরটা শেষ হলো। রেশিও জয়ন্তের আসছি এবার, জয়ন্তের আছে 75,000 টাকা 4 মাস, এটা ইন্টু 4 প্লাস তারপরে কত রয়েছে 52,500, এটা ইন্টু কতদিন 8 মাস, এতক্ষণে জয়ন্ত শেষ হলো। এবার কমলেরটা সিম্পল, ওর জাস্ট 40,500 টাকা, সেটা ওর 8 মাসের জন্য, ইন্টু 8। দেখ দুটো করে শূন্য সবেতেই কমন, হ্যাঁ না, তাই দুটো করে শূন্য আমরা উড়িয়ে দেবো, দুটো শূন্য এখানের দুটো শূন্য, এখানের দুটো শূন্য, এখানের দুটো শূন্য, এখানে দুটো শূন্য আমরা উড়িয়ে দিচ্ছি। তাহলে কি আসবে এখানে 600 ইন্টু 4 প্লাস 420 ইন্টু 8, রেশিও কত আছে এখানে 750 ইন্টু 4, এটা ইন্টু 8, রেশিও 405 ইন্টু 8, ঠিক আছে। এবার এখান থেকেও 8 কমন নিতে পারবো, এখান থেকেও 8 কমন নিতে পারবো, ওখান থেকে 8 কমন নিতে পারবো। কি করে পারবো দেখ, আচ্ছা এটা যে 600 আছে একে কি লিখতে পারবো 200 ইন্টু 200 নয় 300 ইন্টু 2, ওই ইন্টু 2টা এটার সাথে গুণ করে দিচ্ছি 8 হলো, প্লাস 420 ইন্টু 8 রয়েছে, রেশিও 750 আছে, একে হাফ করে দে, হাফ করলে কত টাকা থাকবে, তাহলে আসবে 325 আসবে, তাই তো 325 আসবে না, 375 আসবে ইন্টু 8 প্লাস 525 ইন্টু 8 রয়েছে, রেশিও 405 ইন্টু 8। সব জায়গার 8 গুলোকে কমন নিয়ে নে, তার থাকবে এটা 300 প্লাস 420, রেশিও 375 প্লাস 525, রেশিও 405। তাহলে কত আসছে এটা 4 আর 3 7, 720 রেশিও, আচ্ছা এটা কত আসবে 5 আর 3 8 আর 100 900 রেশিও 405। দেখ এটাকে এবার কত দিয়ে কাটাকুটি যেতে পারে বল, এটা 5 দিয়ে তো যাবেই, 25 দ্বারা যাবে কি, কত আছে বলতো 720, 5 দ্বারা ভাগ করলে 144 আসছে, 144 রেশিও, আচ্ছা 900 কেও সেম ভাবে করে নিচ্ছি আমি, 900 কেও ভাগ করে নিচ্ছি 5 দ্বারা, এটা আসছে 180, আর এটা আসবে 5 8 40, 5 1 81, 4 4 8 আর 9, আবার এটা 3 দ্বারা ক্যান্সেল আউট হবে। আচ্ছা এটা 3 দ্বারা করব নাকি ডিরেক্টলি আমরা 9 দ্বারা করতে পারি, 9 দ্বারা করে দিই নাকি, 9 দ্বারা, তাহলে না 9 9 6 54, 9 2 18, 9 9 81, এটা দাঁড়াচ্ছে 16:20:9, এটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের লভ্যাংশ বন্টনের অনুপাত। মিশ্রতে তোদের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে লভ্যাংশ বন্টনের অনুপাতটা বার করানো, আর কিছু নয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, প্রথমে আছে সুজয় কত টাকা পাবে, তার জন্য দেখতে হবে কত লাভ হয়েছে, সেটা লাভ হচ্ছে কত 19,575, 19,575। আচ্ছা দাঁড়া এখান থেকে বেস্ট হয় একটু ক্যালকুলেটরটাই বার করে নিই, হ্যাঁ ঝামেলাই শেষ, এটা ইনটু কি পেলাম ওখানে 16, তাই তো প্রথমে আছে 16, তাহলে 16/16 প্লাস 20 প্লাস 9, এত টাকা আসবে 19,575 ইন্টু 16 আচ্ছা কত আসবে 16 আর 9 আসছে কত 25, 25 প্লাস 20 মানে 45,
এটাকে 45 দ্বারা ভাগ করলে দেখা আসছে 435। এবার এটার সাথে ইন্টু 16 করে দিচ্ছি, তাহলে আসবে 6960 এত টাকা। এটা কে পাচ্ছে? সুজয় পাচ্ছে। জয়ন্ত কত পাবে? একই রকম করে 19,575। বুঝতেই পারছিস যে তিনজনেরটা কি করে বার করতে হবে। ওটা আসবে 20/45। তাহলে এটা কাটাকুটি করলে কত থাকছে? 435। 435 ইন্টু 2 মানে আসবে 870, তার সাথে একটা শূন্য, এত টাকা। আর কমল কত পাবে বেটা? 19,575 ইন্টু, ও একদমই কম পাবে তাই তো, 9/45। 45 এটা কাটাকুটি করলে আসছে 435। তাহলে 435 ডিভাইডেড বাই 16, 435 ইন্টু 9 কত আসবে? 3915 এত টাকা। আচ্ছা, একবার লাস্টলি দেখে নেব, এটা প্লাস 8700 যেটা আছে সেটা প্লাস এই টাকাটা, অর্থাৎ 6960, এটা মিলে 19,575 টাকা, অর্থাৎ টোটাল লাভটা হচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পেলাম যে টোটাল লাভটা হচ্ছে। তাহলে এই অনুপাতে কি হবে? ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে। নেক্সট দেখ, এ বি সি এবং ডি, বা 4 জন রয়েছে, তোদের ম্যাক্সিমাম হয়তো 4 জনই দিতে পারে। ঠিক আছে, এই 4 জন রয়েছে, যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। পয়লা জানুয়ারি এ 3600 টাকা, পয়লা এপ্রিল বি 4055 অর্থাৎ 4500 টাকা, এবং পয়লা জুলাই সি 5400 টাকা, এবং পয়লা অক্টোবর ডি 6300 টাকা দেয়। বছরের শেষে 2700 টাকা লাভ হলে লভ্যাংশ কি পরিমাণে ভাগ হবে। তাহলে প্রথম কথা দেখতে হবে, এ যে টাকাটা দিয়েছে, কত টাকা দিয়েছে? 3600 টাকা দিয়েছে। 3600 টাকা কতদিন খাটছে সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে দেখ মাস হিসেবে যেহেতু করছি আমরা, তা লিখবো খাটে 12 মাস। ঠিক আছে। আচ্ছা, বি কত টাকা দিচ্ছে? বি দিচ্ছে 4500 এত টাকা। ওর কত মাস খাটছে? ও দেখ, এ পয়লা জানুয়ারি দিয়ে দিয়েছে, তাহলে ওর পুরো বছরটা খাটলো। বাট এ দিচ্ছে পয়লা এপ্রিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস তো টাকা ইনভেস্ট করেনি, অর্থাৎ ও 3 মাসেরটা বিয়োগ হবে 12 মাইনাস 3। ঠিক, এত মাস বিয়োগ হয়ে গেল, মানে কত মাস খাটলো ওরটা বলতো? 9 মাস খাটছে। আচ্ছা, এবার আয় সি এর জন্য। সি কত টাকা দিয়েছে? 5400। এর কত টাকা খাটবে? তার জন্য দেখতে হবে ও কবে দিচ্ছে টাকা। পয়লা জুলাই দিচ্ছে, জুলাইয়ে দিচ্ছে, অর্থাৎ দেখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মে জুন এতদিন অবধিও কিন্তু পাচ্ছে না, মানে ও 12 থেকে 6 মাস ওকে বিয়োগ করে দে, অর্থাৎ ওর টাকাটা 6 মাস খাটবে মাত্র। আর একজন দিয়েছে, তিনি একদম মহারথী, যিনি দিয়েছেন টাকাটা বেশি দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু দিচ্ছেন পয়লা অক্টোবর। তাহলে ওর কতদিন খাটবে? অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আমরা এই হিসেবে দেখবো যে 3 মাস খাটছে। খাটবে কত মাস? 3 মাস খাটছে। তাহলে লভ্যাংশ যেটা থাকবে, সেই লভ্যাংশ বন্টনের অনুপাত কি হবে? টাইম ইনটু ইনভেস্টমেন্ট। টাইম ইনটু ইনভেস্টমেন্ট, হ্যাঁ না? ইনভেস্টমেন্ট কত? 3600, অর্থাৎ এর জন্য হবে 3600 ইন্টু 12 রেশিও, তারপরটা দেখ 4500 আছে, 4500 ইন্টু এর 9 মাস, হ্যাঁ, রেশিও এ দিয়েছে 5400, মানে 5400 ইন্টু 6 মাস, আর লাস্টেরটা হবে রেশিও, এ দিয়েছে 6300 ইন্টু 3 মাস। প্রথম কথা জিরোগুলোকে আগে হাটিয়ে দেবো আমি, আসবে 36 ইন্টু 12 রেশিও 45 ইন্টু 9 রেশিও 54 ইন্টু 6 রেশিও 63 ইন্টু 3। আচ্ছা, 9 দ্বারা প্রথমেই কাটাকুটি করে দে। হ্যাঁ, 9 4 36, আচ্ছা 9 5 45, বা এটা 9 দ্বারা করছি, 45টা থেকে যাক, রেশিও 9 6 54, 6 ইন্টু 6। আচ্ছা, এটা কত আসবে? 9 7 63, 7 ইন্টু 3। এখনো পর্যন্ত কত দ্বারা যাবে দেখতে পাচ্ছি? 3 দ্বারা যাবে। 3 ইন্টু 3, 3 3 3, 6 6 3 দ্বারা যাবে, 3 দ্বারা। তাহলে কত আসবে দেখ? 4 ইন্টু 4 3 12 রেশিও, এটা 3 করছি, 3 15 45, আচ্ছা 3 2 6, আর এটা আসবে 7, অর্থাৎ কত এলো? 4 4 16 রেশিও 15 রেশিও 12 রেশিও 7।
এটা এলো। হুম, তাহলে টাকা কত রয়েছে? টাকা রয়েছে 2700 টাকা। তাহলে 2700 টাকার মধ্যে কে কত পাবে? দেখ, এটা বুঝতে পারছিস যে পাবে 2700 ইন্টু এর আনুপাতিক ভাগার কত ছিল? 16 প্লাস 15 প্লাস কত এলো রে? 12 প্লাস 9 না? 12 প্লাস 7। তাহলে কত আসছে? 16 প্লাস 12 প্লাস 15 প্লাস 7, 50 আসছে। 50 আসছে, দেখ, দেখবি তো একবার। 16/50, 270 বলা যাচ্ছে না, কারণ 270 কে তো 5 দ্বারা ভাগ করা যাবে। 54 হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে 54 ইন্টু 16 কত আসবে? 864। এত টাকা এ পাচ্ছে, এত টাকা। তাহলে একই রকম করে বি কত পাবে? 2700 ইন্টু 16 নয়, এটা 15/50। ঠিক আছে, কাটাকুটি করবি, এটা 54 আসবে, মানে 54 ইন্টু 15 টাকা আসবে। একই রকম করে সি কত পাবে বার করবি, আর ডি কত পাবে বার করবি। এটাও হবে 2700 ইন্টু 12/50, এত টাকা পাবে সি। আর ডি পাবে 27, সবচেয়ে কম 7/50, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এটা আমি আর একবার টেস্ট করে নিই। ঠিক আছে, হুম, কত আছে বলতো? 3600 টাকা। একবার এখানে দেখি, প্রথমে 3600 টাকা আছে, তারপর আছে 4500, তারপর 54, তারপর 63। হুম, 36 ইন্টু 12, এই রেশিওটা একবার আমি একটু সাইডে করে নিই, ঠিক আছে কিনা একবার দেখে নিই। কি আসছে দেখ, 36 ইন্টু 12 রেশিও 45 ইন্টু 9 রেশিও 54 ইন্টু 6 রেশিও 63 ইন্টু 3। তো 9 দ্বারা দেখ প্রথমে তো যাচ্ছেই, তাই না? 9 4 36 ধর, এই জায়গায় কোনো ভুল নেই। এটা 45 থেকে যাবে, কারণ 9 দ্বারা কাটাকুটি করছি। আচ্ছা, 9 6 54 হয়, মানে 6 ইন্টু 6 থাকলো। আচ্ছা, এটাকে 36 ডিরেক্ট যদি লিখে দিই ধর আমি, রেশিও এটা কত লিখবো এখানে? 9 7 63, 7 ইন্টু 3, 7 3 21, তাই না? তাহলে 12 4 36 রেশিও 45 রেশিও 12 4 48। 3 দ্বারাই যাবে, 3 1 3 6 18। না, ঠিকই আছে, 16 রেশিও 15 রেশিও 12 রেশিও 7, এটাই থাকবে। নেক্সট দেখ, 3 বন্ধু যথাক্রমে 60,000 টাকা, 75,000 টাকা এবং 55,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করে যে মোট আয়ের কত অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন, এবং বাকি 3/5 অংশ। আচ্ছা, এখানে হবে মোট আয়ের, এখানে আসবে 3/5টা, ঠিক আছে? 3/5 অংশ কাজের অনুপাতে, কাজের জন্য এই অনুপাতে ভাগ করবেন, এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবেন, হ্যাঁ না? কোনো এক মাসে, এখানে দেখ মাসে 14,630 টাকা আয় হয়, তবে কে কত টাকা ভাগে পাবে? এটা কিন্তু দেখ কি ধরনের কারবার, না সরল অংশীদারি কারবার। এখানে কিন্তু ডিফারেন্ট সময়ের জন্য কিছু বলে দেওয়া নেই, ঠিক তো? ডিফারেন্ট সময় কিছু গল্প বলে দেওয়া আছে কি? নেই। তাহলে এখানে কি দেখতে হবে? প্রথম কথা হচ্ছে এদের লভ্যাংশের অনুপাতটা আমরা প্রথমেই দেখে নেব, যে লভ্যাংশের অনুপাতটা কত। তারপরে আমি আসছি বাকি জায়গায়। প্রথমেই দেখব, দেখ যে লভ্যাংশের অনুপাত কত। কত হবে না, 60,000 থেকে 60 নিচ্ছি, 75,000 থেকে 75 নিলাম, আর এখান থেকে 55 নিলাম। ঠিক আছে, 5 দ্বারা করো, 12 5 60, আচ্ছা 15 5 75, আর 5 11 55, এটা বেরোলো। এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত।
ঠিক আছে, প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ট্রাক্টর, এটা তোদের বইয়েরই অঙ্ক। মোট আয়ের 3/5 অংশ কাজের জন্য এই অনুপাতে ভাগ করছে। তাহলে এই এক মাসে কত টাকা আয় হয়েছে? 14,630 টাকা। তাহলে আমরা দেখব 14,630 টাকার কত অংশ বলে দেওয়া আছে? 3/5 অংশ। এর 3/5 অংশ মানে কত টাকা সেটা দেখ। এর 3/5 অংশ মানে কত টাকা? 14,600 ইন্টু 3/5, এত টাকা। হ্যাঁ না? তাহলে এখানে ক্যালকুলেটর আমার আছে, আমি ফটাফট করে নিই। 14,600 হ্যাঁ, এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এটা ইন্টু 3, কত আসছে দেখ? 8760, এত টাকা পেয়ে গেলাম আমরা প্রথমেই, যে কত টাকা? 3/5 অংশ মানে এত টাকা। এবার বাকি টাকা কি হবে? বাকি অংশ বলেছে মানে আমি বলতে পারি যে বাকি টাকা কত? বাকি টাকা মানে এই যে 14,630 ছিল, সেখান থেকে বিয়োগ করো 8760, এত টাকাকে বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করছি মাইনাস 14,630। হ্যাঁ, মাইনাসটাকে বাদ দিয়ে লিখবো, এটা কত আসবে? 5870 এলো, এত টাকা। ঠিক আছে, তাহলে কি বলে দেওয়া আছে এবার বোঝ। এবার বলে দেওয়া আছে যে 3/5 অংশ আছে, অর্থাৎ এই টাকাটা এটা কি অনুপাতে ভাগ হচ্ছে? এটা আসছে 3:2:2 এই অনুপাতে। আর নিচের এই যে টাকাটা আছে মানে বাকি টাকা যেটা বলেছে সেটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত হচ্ছে এই যে দেখ 12:15:11। আচ্ছা, এখানে ডিরেক্টলি আমি লভ্যাংশের অনুপাত লিখেছি, এখানে লভ্যাংশের অনুপাত না লিখে লিখছি মূলধনের অনুপাত, কারণ লভ্যাংশটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই এখানে ডিরেক্টলি লিখতে পারবো না। লিখবো এখানে যে মূলধনের অনুপাত বলে লিখবো। ঠিক আছে, মূলধনের অনুপাত, বুঝতে পেরেছিস? এই দুটো ভাগে ভাগ হবে। তাহলে লিখবো এবার যে 8760 এই টাকা 3:2:2 অনুপাতে ভাগ হলে যে ড্রাইভার আছে সে কত পাবে? ড্রাইভার পাবে, প্রথমজন ড্রাইভার, তা লিখতে পারি যে প্রথমজন পাবে অথবা ড্রাইভার পাবে। ড্রাইভার পাবে কি হবে বেটা? 8760 ইন্টু 3/3 + 2 5 + 2 অর্থাৎ 7, এত টাকা। বুঝতে পেরেছিস? তাহলে আছে কত? 87, কোথায় গেল? 8760, এটাকে আমরা 7 দ্বারা ডিভাইড করতে পারছি না, তাহলে তো হবে না। 8760 ডিভাইডেড বাই এটা একটু বেশি চলে আসছে। 0.5 যদি আসতো, 0.2 যদি আসতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমার এরকম একটা চলে এলো, তার মানে এটা কি 8760 হবে না? বাট না হওয়ারও তো কথা নেই, ক্যালকুলেটর করেছে আমাদের। 3:2 5 আর 2 7, 3/7ই তো আসবে এটা। আচ্ছা, এটা একবার দেখা যাক তো। 5 দ্বারা যদি ভাগ করি আমি, 5×2 10, 5×2 10 46, 5×9 45, 5×2 10, এটা ইন্টু 3, 0 3×2 6, আচ্ছা 9 3 9 27 7, 2 থাকবে, 6 2 8, 8760 তো আসছে। আচ্ছা, আইদার এখানে 3/5 হবে না, বা কোনো অসুবিধা আছে আর কি। ঠিক আছে, 14,000, ও 14,630 টাকা বলেছে, এখানে আমি 600 টাকা দিয়ে করেছি। 14,630 টাকা, দাঁড়া, এখানে একটু ভুল হয়ে গেছে। 14,630 বলেছে, একে 5 দ্বারা ডিভাইড করব, 2926 আসবে, তারপর একে 3 দ্বারা গুণ হবে, 8778 আসবে। এটা আসবে না রে, এটা কি আসবে বলতো? 8778। তাহলে এই টাকাটা কি আসবে? 8778 মাইনাস দিস, মানে এই টাকাটাও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এটা মাইনাস 14,630, 5852। তাহলে এখানে আসছে কত? 87, এখানেও তাই আমাদের লিখে দিতে হবে বেটা 8778। হ্যাঁ, এবারে দেখা যাক 8778 ডিভাইডেড বাই 7, 1254। দেখ এবার সুন্দর কাটাকুটি যাচ্ছে, এত টাকা। এটার সাথে আবার 3 গুণ কর, আসবে কত?
3762 টাকা। একটু তোদের কাজ কমিয়ে দেওয়া আছে, কারণ দুজন যে কন্ট্রাক্টর আছে তারা কিন্তু 2:2 অনুপাতে পাচ্ছে, তাই তো? তাহলে এত টাকা এই অনুপাতে ভাগ হলে আমি এখানে লিখে দিতে পারি যে প্রত্যেক কন্ট্রাক্টর পাবে, প্রত্যেক কি দেওয়া আছে, কন্ডাক্টর প্রত্যেকে কত পাবে, 8778 ইন্টু 2/7 এত টাকা। মানে 1254 সাথে গুণ করব আমরা কত, 2, অর্থাৎ প্রত্যেকেই পাচ্ছে বেটা 2508 এত টাকা। ঠিক আছে, এবার আমরা বার করব কি না, মূলধনের অনুপাতে ভাগ করলে কি আসবে। এবার বাকি টাকা অর্থাৎ 5852 টাকা, বাকি টাকা অর্থাৎ 5852 টাকা কি অনুপাতে ভাগ হচ্ছে দেখ, 12:15:11, 12:15:11 অনুপাতে ভাগ করলে ড্রাইভার কত পাবে, 5852 ইন্টু 12/5 আর 2 7 আর 8 38 এত টাকা। কত হচ্ছে দেখে নি আমরা, তাই না? 5852 ডিভাইডেড বাই 38, 154 ইন্টু 12 আসছে বেটা দেখ 1848 এত টাকা। এবং প্রত্যেক কন্ট্রাক্টর পাবে, এবং প্রত্যেক তারা কত টাকা করে পাবে না, 5, ও প্রত্যেক নয় তো, প্রত্যেক নয়, এক্ষেত্রে তো আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ লিখবো প্রথম 5852 ইন্টু 12 বা সরি এখানে 12 হবে না, একটু বেশি পাবে, বেশি টাকা দিয়েছে 15/38, মানে এটা আসবে 154 ইন্টু একে কত দ্বারা ভাগ করবো, 12 দ্বারা, তাহলে চলে আসবে ইন্টু 15, মানে 2310 এত টাকা। এবং দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে কত টাকা বেটা, 5852 ইন্টু 11/38, মানে 154, এটা ডিভাইডেড বাই 15, 154 ইন্টু 11, মানে 1694 এত টাকা। ঠিক আছে, এবার প্রত্যেকে মোট কত টাকা করে পাবে, তাহলে কি লিখবো, কন্ট্রাক্টর পাবে, কন্ট্রাক্টরের পরে আসছি, প্রথমে আসছি ড্রাইভারের মোট আয়। ড্রাইভারের মোট আয় কত হবে, ও আগে দেখ টাকা পেয়েছে, আগে পেয়েছে কত, 3762 টাকা, 3762 টাকা। এখন আবার ড্রাইভার কত পেল, 1848 টাকা। ঠিক আছে, তাহলে ওর মোট টাকা হচ্ছে এটা, বার করবি কত টাকা। এবার আসবো প্রথম, দুটো কন্ট্রাক্টর আছে, তাহলে প্রথম কন্ডাক্টরের মোট আয়, ও দেখ এখানে প্রত্যেকেই পাচ্ছিল কত করে, 2508, তাহলে প্রথম জন পাবে 2508 আর দ্বিতীয় জন পাবে 2508, বাট এটার সাথে প্রথম কন্ডাক্টর কত পাচ্ছিল, আবার 2310 টাকা যোগ হয়ে যাচ্ছিল, ঠিক এত টাকা পেয়ে গেল। আচ্ছা এবার আসছি কোথায় না, দ্বিতীয় কন্ডাক্টর, এর মোট আয় কত হবে, দেখ 2508 তো পাচ্ছিল আগেই, আর এখন কত পাচ্ছে, 1694 টাকা, ওর মোট আয় হচ্ছে এটা। এগুলো জাস্ট বার করবি, এগুলোই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ওকে। এখানে একটা রেখেছি কোশ্চেন, সেটা তোদের হোমওয়ার্কে গেল। ঠিক আছে, এই হোমওয়ার্কটা করবি এবং যখন লাইভে আসবো তখন আমাকে একবার মনে করিয়ে দিবি যে ম্যাম একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটার অ্যান্সারটা আপনি বলতে বলেছিলেন। ঠিক আছে, সেখানে গিয়ে অবশ্যই জানাবি। ঠিক আছে, লাইভ ক্লাসে জানাবি, অথবা এখানেও কমেন্ট করতে পারিস, লাইভ ক্লাসে জানাবি এবং এখানেও কমেন্ট করতে পারিস, কমেন্ট করে অ্যান্সার জানিও, এটাই বেস্ট, হ্যাঁ না, যাতে করে তোদের যারা ধর কনফিউজড যে জানি না এটার কি আসবে অ্যান্সার, তারাও দেখতে পেয়ে যাবি, হ্যাঁ না, যে কোনটা ঠিক কোনটা ভুল, নিজেদের মধ্যে খানিকটা
ডিসকাশনও করে নিতে পারবি। তাই না? আচ্ছা, লাস্টলি একটাই কথা তোদের বলতে চাই যে এই যে লভ্যাংশ বন্টিত হচ্ছে তার অনুপাত যেটা বললাম যে C1 ইনটু T1 রেশিও C1 ইনটু T2 এটা সরল আর মিশ্র যখন আমরা করছি তখন দেখবি সরলের ক্ষেত্রে ওটাকে আমরা বানিয়ে নিলাম। হ্যাঁ না? যেহেতু T1 এবং T2 এরা সিমিলার সেই জন্য বানিয়ে নিলাম P1 রেশিও P2 এটা হয়ে যাবে ক্যাপিটালগুলোর অনুপাতের সাথে সমান। বাট এইভাবে কখনোই তোরা আলাদা করে মনে রাখিস না, মনে রাখার দরকার নেই। সবসময় এটাই মনে রাখবি যে মূলধনের অনুপাত যা আছে, আছে দরকার নেই আমাদের দেখার। যখনই আসবে লভ্যাংশ বন্টনের অনুপাত তখন কি আসবে মূলধন ইনটু আমাদের যে সময় আছে সেটা। এবার কি হচ্ছে সবসময় ১ বছর সময় আসছে সেই টাইমে করবি যে ইনটু 1 ইনটু টি এইভাবে ধরে করে নিতে পারিস। বাট আমাদের মূল সূত্র হচ্ছে কোনটা? এই যে এটা। এটাই সবসময় কিন্তু ব্যবহার করতে পারিস। ঠিক আছে? এটার সাহায্যে প্রচুর শর্ট কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে যাবে। নেক্সট ক্লাসে অর্থাৎ আমি তোদের লাইভ ক্লাসে দেখাবো কিভাবে এই ফর্মুলাটা এপ্লাই করে আমরা এমসিকিউ গুলোর ফটাফট উত্তর দিতে পারি। ইনফ্যাক্ট শুধু এমসিকিউ বলে নয় ২ নম্বরের অঙ্কগুলোও কিন্তু খুব সহজে সলভ হয়ে যায়। ঠিক আছে? ব্যাস। এই ছিল আজকে পার্টনারশিপ বিজনেসের ক্লাস। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা করিস সবার সাথে দেখা হচ্ছে এবং থাকছে প্রচুর কোয়েশ্চেনস, এমসিকিউস সাথে পোল, লং কোয়েশ্চেন থাকলেও সেখানে থাকবে পোল। ঠিক আছে? দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে এবং অবশ্যই এর পরের যে ক্লাসটা আসবে তোদের সেটাও রেকর্ডেড ফর্মেই দেখতে পাবি। কারণ থিওরি পোরশনটা হচ্ছে রেকর্ডেড। আশা করছি পরে থাকছে তোদের থিওরেমস যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই থিওরেমসের চ্যাপ্টারগুলো। ঠিক আছে? চল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা!